দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, 4টি সংস্কার কমিশন আজ তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। রাষ্ট্রটা যাতে গণতান্ত্রিক এবং জনবান্ধব হয়ে ওঠে, সংস্কারের মূল উদ্দেশ্যই ছিল সেটা। হাসিনার 15 বছরের ফ্যাসিস্ট রেজিমে ভেঙে পড়েছিল রাষ্ট্রের সব প্রতিষ্ঠান। কর্তৃত্ববাদী হাসিনার হাতের পুতুলে পরিণত হয়েছিল ইসি, দুদক সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। কমিশনের সুপারিশগুলো নিঃসন্দেহে অভিনব এবং নতুনত্ব রয়েছে। কেমন হলো এই সব কমিশনের সুপারিশ? রাজনৈতিক দলগুলোরই বা কী ভাবছে এই সুপারিশগুলো নিয়ে? আমরা এই বিষয় ছাড়াও সমসাময়িক নানা প্রসঙ্গের পাশাপাশি টিউলিপের দুর্নীতির বিষয় যে বড় একটা খবর আমাদের কাছে আসছে, যে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীর পদ থেকে উনি পদত্যাগ করেছেন, সে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এনটিভি ইউরোপের হেড অফ কমিউনিকেশন এবং উনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও, পাবেল আদনান। পাবেল আদনান, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শফিকুল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে তো রিপোর্টগুলো দিল, এই রিপোর্টের মধ্যে নতুন কয়েকটা বিষয় আমরা দেখলাম, যে 2বারের প্রধানমন্ত্রীর বেশি থাকতে পারবেন এবং প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হতে পারবেন না যদি 2বার প্রধানমন্ত্রী থাকেন। তারপরে আপনার আমাদের যে মূলনীতির কিছু সংজ্ঞাও চেঞ্জ করা হয়েছে। সব মিলিয়ে এই সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর কাছে কতখানি গ্রহণযোগ্য হবে আপনাদের কাছে কি মনে হয়? আমরা তো মনে করি যে এগুলো যথেষ্ট তাদের কাছে, এটা তো এই কমিশনটা তো ছিল জন আকাঙ্ক্ষার কমিশন। তো জন আকাঙ্ক্ষাকে প্রতিফলন করেই তারা তাদের রিপোর্টটা দিয়েছেন এবং আমরা আশা করছি যে এটা নিয়ে রাজনীতি দলগুলো এটা নিয়ে কথাবার্তা শুরু করবেন। আমাদের একটা অলরেডি কনসেন্স ঐক্যমত পৌঁছানোর জন্য একটা নতুন কমিশন করা হয়েছে, যেটার প্রধান চিফ অ্যাডভাইজার নিজেই। তো এটাগুলো নিয়ে কথা হবে। প্রত্যেকটা জিনিস আপনারা দেখেছেন, আমরা অলরেডি প্রত্যেকটারই যে সারসংক্ষেপ আমরা কিন্তু এটা পাবলিকও করে দিয়েছি, যাতে এটা নিয়ে প্রচুর ডিবেট হয়। সবাই যেন বলে যে প্রত্যেকটা বিষয়ে সবাই আলাপ করুক। আমরা এখানে আসলে এটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটার চেয়ে বলার চেয়ে আমরা চাই যে এটা নিয়ে সবাই কথা বলুক, সবাই এটা নিয়ে ডিসকাশন করুক, ডিবেট করুক, সেমিনার করুক এবং অ্যাট দ্য সেম টাইম শেষে এসে যাতে একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা সবগুলো রাখবো নাকি কিছু রাখবো, নাকি ম্যাক্সিমাম রাখবো নাকি মিনিমাম রাখবো, এই বিষয়গুলো এখন আসলে বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে। বাট এর আগে আপনি জানেন যে একটা যে বিষয় হয়েছে, যে 6টা যে কমিশন করার কারণে ওদের কিছু কিছু, যেহেতু অনেক কাজই অনেকে করেন, যেমন পুলিশ তো ইলেকশনের ডিউটিও করেন, বা আপনি পুলিশের জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স কী হবে সেটা কনস্টিটিউশনেও আসছে। তো এগুলোর জিনিস নিয়ে অনেক ওভারল্যাপিং কিছু কাজ হয়েছে, যে আপনার কাজটা আমার ভিতরে চলে গেছে, আপনার কাজটা আমার মধ্যে এসছে। তো এই ওভারল্যাপিং কাজটাকে আমরা অ্যাকচুয়ালি মিনিমাইজ করতে চাচ্ছি, এই জন্য ওনাদেরকে কিছুদিন সময় দেওয়া হয়েছে। বাট আজকে আসিফ নজরুল অ্যাডভাইজার আসিফ নজরুল বললেন যে এটা হয়তো বা আমরা আশা করছি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি বা মিড ফেব্রুয়ারিতে আমরা সম্পূর্ণ একদম রিপোর্ট পেয়ে যাব। বাট ইন দ্য মিন টাইম এই সবগুলো রিপোর্ট কি আমরা পাবলিক করছি, করছে, এবং যারা এই কমিশনের প্রধান তারাও এটা নিয়ে কথা বলছেন। আমরা এখন আশা করি যে একটা খুব ব্রিলিয়ান্ট কিছু ডিবেট হবে, এগুলো নিয়ে মানে এটা নিয়ে লেখা হবে, আপনার এখানে যেমন আজকে ডিবেট হচ্ছে এরকম প্রত্যেকটা টিভিতে ডিবেট হবে। এবারের সবচাইতে বড় জিনিস যেটা আপনি ইন কন্ট্রাস্ট টু 1972 আর 1990, আমাদের দুই ধরনের, 1972-তে যদি ধরেন একটা পলিটিক্যাল বন্দোবস্ত এবং 1990 এরশাদের উৎখাতের পরে যে একটা পলিটিক্যাল বন্দোবস্ত, ওই দুইটার সাথে এইবারের একটা তফাৎ হচ্ছে যে তখন কিন্তু খুব বেশি ডিবেট হয় নাই, সিভিল সোসাইটিও ছোট ছিল, পলিটিক্যাল পার্টিগুলোও খুব ন্যারো ডিবেট করছে। আর বিশেষ করে 72 কি যেন কনস্টিটিউশন নিয়ে খুব, আপনি যদি বই দেখেন 2-3টা ছাড়া বইও নাই, মানে এত কম ডিবেট হয়েছে। আর
1990-তে যেটা হয়েছে যে তিনটা পার্টি মূলত একই সুরে কথা, তিনটা জোট একই সুরে, মূল দুইটা জোট একই সুরে কথা বলার কারণে এই লোকগুলো আমরা যেই বন্দোবস্ততে যাচ্ছি, যে কেয়ারটেকার সিস্টেম হোক আর যেই সিস্টেমে আমরা যাচ্ছি, এই সিস্টেমটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম আসলে কতটা বাংলাদেশের সংস্কৃতির সাথে যায়, বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতার সাথে যায়, সেগুলো আসলে আমরা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতেই পারিনি। আমরা নিয়েছি, ভেবেছি যে এটার মাধ্যমে ট্রু ডেমোক্রেসি আমাদের মধ্যে আসবে, তো ইভেনচুয়ালি তো কেয়ারটেকার গভর্নমেন্টটাও তো টিকে নাই। ধন্যবাদ আসাদুজ্জামান রিপন। এই রাজনৈতিক দলগুলো এই যে সংস্কার করছে, এইগুলো তো আপনার নেক্সট পার্লামেন্টে আপনার এইগুলো কিভাবে সংবিধানে সন্নিবেশিত হবে, মানে আপনার দলের ইটা কি হবে? এই যে আপনাদের নিজস্ব তো একটা ধরনের সংস্কারের একটা কমিটি হয়েছিল, ওখানেও কিছু প্রায় অনেক কিছুই আছে যেটা দল বিএনপির সাথে মিলে যায় এই কমিশনের। আপনি তো নিশ্চয়ই দেখেছেন, তা আপনার কাছে কি মনে হয়? যে ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আপনি আপনার এই কমিশনগুলোতে কিছু প্রতিবেদন যেটা মানে কিছু যেটা এসেছে সব তো আমরা এখনো দেখিনি, তাই না? বিভিন্ন পত্রিকা হাইলাইট কিছু করেছে, সারসংক্ষেপটা আমরা পুরো রাইট। তো ওটা মানে আমরা ওই সারসংক্ষেপ থেকে মিডিয়া যতটুক তারা নিয়েছে সেটা আমরা ওইটুকু আমরা দেখেছি। হাওবার তো তাতে করে যেটা মনে হলো যে আমাদের প্রস্তাব থেকে, আমাদের দলের তরফ থেকে যে একটা প্রস্তাব ছিল আমাদের 31 দফা, এর আগে আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা 10 দফার প্রস্তাব দিয়েছেন, মূলত 10 দফা থেকে সেখানেই কিন্তু আপনার প্রধানমন্ত্রী 2 মেয়াদে বেশি থাকবেন না, এই বিষয়টি ওখানে উল্লেখ করা ছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য উনি কারাগারে যাওয়ার আগেই মানে এটা 16 সালে এটা ডিক্লেয়ার করা হয়েছিল। তো এই বিষয়গুলো এখানে এসেছে। আর রাষ্ট্রপতি 2 মেয়াদের বেশি থাকবেন এটা অলরেডি এক্সিস্টিং সংবিধানের মধ্যেই আছে। প্রেসিডেন্টের সাথে এটা কোনো রিলেটেড কিছু না। প্রেসিডেন্ট 2 মেয়াদে বেশি এমনিও বাংলাদেশে থাকছেন না, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবে না, প্রধানমন্ত্রী 2 মেয়াদে বেশি থাকবেন, এটাই নতুনত্ব। এবং বলা হয়েছে যে প্রধানমন্ত্রী 2 মেয়াদের পরে উনি রাষ্ট্রপতি হতে পারবেন না। ফাইন, দ্যাটস গুড। ইনফ্যাক্ট যদি দুটো মানে আমি যদি বারাক ওবামার কথা যদি ধরি, প্রেসিডেন্ট বারাক ওবামা যখন দ্বিতীয় টার্মে যখন ইলেকশন করলেন তখন উনি একটা কথা বলেছেন যে ফার্স্ট টার্ম ইজ দ্য বেস্ট, সেকেন্ড টার্ম ইজ এনাফ। প্রথম টার্মে মানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একটা টার্মেই যথেষ্ট উত্তম আর কি। তো এখন কথা হচ্ছে, কারণ হচ্ছে যে প্রথমবার যিনি প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ সরকার পরিচালনা করবেন, তিনি তার শ্রেষ্ঠত্বটুকু দেওয়ার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হওয়ার একজন প্রার্থী হন অথবা তাকে নির্বাচন করে। আর দ্বিতীয়বার যখন তিনি থাকেন তিনি তার এই ক্রেডিবিলিটিটা ধরে রাখার চেষ্টা করেন, ফলে একটা ভালো কাজ হতে পারে। তিনি তার সুনামটা নষ্ট মানে করতে চাইবেন না, ভালো কাজটা ক্যারি করবেন। তো কনসেপ্টটা খুব ভালো, এটা তো আমাদের দল এটা এন্ডোর্স করেছে শুধু না, আমাদের দল এটা প্রপোজ করেছে। তো আমাদের দলের প্রস্তাবিত মানে সংস্কারে কিছু কিছু অংশের একটা রিফ্লেকশন আমরা এই কমিশনে আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যখন পুরো বিষয়টা আমরা দেখব, ভাষা দেখে তো লাভ হবে না খুব। আমরা পুরো বিষয়টা যখন দেখব, যখন এটা পাবলিক করা হবে বা রাজনৈতিক দলগুলোর সাথে যেহেতু আলোচনা করার বিষয় থাকবে, তখন এটা আমাদের পার্টির পরিসরে, আমাদের যে কাঠামো আছে সে পার্টির পরিসরে আমাদের নির্বাহী কমিটিতে এটা ডিসকাস হবে। এবং উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন জনপরিসরই এটা আলোচনা হবে, এবং আলোচনা তো হওয়া উচিত। সিন্স এখন আমাদের সেই কথিত পার্লামেন্ট, আমি কথিত পার্লামেন্ট বলতে বাংলাদেশে কোনো পার্লামেন্ট গত 15 বছর ছিল না। আমি একটা শব্দ নিশ্চয়ই মুস্তফা আপনার খেয়াল থাকবে, আমি সবসময় বিগত পার্লামেন্টগুলোকে ফেক পার্লামেন্ট বলতাম, ফেক অপোজিশন বলতাম, ফেক লিডার অফ দ্য অপোজিশন বলতাম, ফেক প্রাইম মিনিস্টার বলতাম। এই শব্দগুলো আমি মানে এইভাবেই তাদেরকে চিহ্নিত করতাম। তো এখন সেই ফেক পার্লামেন্টও নাই, ভালো। তো এখন একটা ডিবেট তো হতে হবে, অংশীজনদের মধ্যে আলোচনা হতে। পলিটিক্যাল পার্টিজ তারাই তো শেষ না, এর বাইরেও তো মানুষ আছে যারা রাজনীতি করেন না, রাজনৈতিক দলের সদস্য নন, সিভিল সোসাইটিজ। একসময় তো সিভিল সোসাইটিজও তো আমাদের দেশে খুব ফাংশনাল সিভিল সোসাইটি ছিল না, এটা তো সত্য কথা, তাই না? এবং ওটার মধ্যেও লীগ এবং দলের মধ্যেই বিভাজিত ছিল, এটাও তো অস্বীকার করা যাবে না। তো এখন কথা হচ্ছে যে আমাদের, আমি যদি যে কথাটা মোদ্দা কথাটা যেটা আমি সাম আপ করতে চাই ভাবে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই আমাদের আকাঙ্ক্ষা কিন্তু শেষ হয়নি। আমি এটা মনে করি না যে শেখ হাসিনার পতন ঘটেছে, আমার এখন অ্যাটলিস্ট সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আদালত প্রাঙ্গণে যাওয়ার জন্য আমার ছুটোছুটি করতে হয় না। আমি রিলিভড, মানে আমি পার্সোনালি রিলিভড। আমার মতন যারা মামলা মোকদ্দমায় যারা আক্রান্ত ছিলেন,
হ্যাঁ, যার আমরা বিচারের সম্মুখীন হয়ে গেছিলাম প্রায়, মানে আমার মামলার কথাই যদি বলি, আমি মানে অভিযুক্ত হইনি, বাট আমি বিচারের সম্মুখীন হয়ে গেছিলাম বেশ কয়েকটি মামলায়, মানে আমার এগুলো চার্জ ফ্রেমও হয়ে গেছিলো এক্স্যাক্টলি। তো আমি এখন আমাকে আদালতে যাওয়ার সেই তাড়াটা নাই, আই এম রিলিভড। আমার যে ইমিডিয়েটলি জেলখানে ঢোকার আতঙ্কটা না, আমার পরিবারের মধ্যে সে আতঙ্কটা বিরাজ করছে না। তার মানে শুধু শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন ঘটেছে, এবং আমি পার্সোনালি বা দলগতভাবে আমরা কিছু মানুষ রিলিভড হয়েছি। এটাই কিন্তু আমাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল না। আমরা যে ব্যবস্থাটার জন্য আমরা ফাইট করেছি, আমরা একটা সিস্টেমেটিক একটা চেঞ্জের জন্য আমরা ইয়ে করেছি, কি বলে আপনার, মানে লড়াইটা করেছি। আমরা রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা সংগ্রামটা করেছি, এবং এই রিপাবলিকটাকে নামে না যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ইংরেজিতে ওনার শব্দগুলো রেখেছেন সংস্কার কমিশন। আমি রিপন ভাই আপনার কাছে আমরা আমি বলতে না, একটু বলছি, এটা দিয়ে আপনি করেন যে প্রকৃতপক্ষেই রিপাবলিকটা যে জনগণই যে রাষ্ট্রের মালিক, জনগণকে এম্পাওয়ার করার যে ব্যাপারটা থাকে, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় আনা, ক্ষমতা থেকে নামানো, এটা যেন জনগণ অনুভব করে যে তারা দেশের মালিক। ধন্যবাদ। আমি একটু আমাদের অনলাইন গেস্ট ডক্টর আদনান পাভেলের কাছে যাই। উনি শিক্ষক এবং আন্তর্জাতিক বিশ্লেষক, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, এবং এনটিভি ইউরোপের উনি হেড অফ কমিউনিকেশন এবং উপস্থাপকও। আমি আদনান পাভেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমি প্রথমে জানতে চাচ্ছিলাম যে ম্যাডামের শরীর এখন কেমন আছে, বিএনপি চেয়ারপারসন। আপনি কি ওনার সম্পর্কে স্বাস্থ্যের কোনো খোঁজ খবর আমাদের দিতে পারেন কিনা? জি, উনি আগের থেকে ভালো আছে, এবং ওনার যে হসপিটালে ওনার ট্রিটমেন্ট হচ্ছে, এটা লন্ডনের খুব ভালো একটা হসপিটাল। উনি ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে আছেন। ওনার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা আগের থেকে ভালো আছে আমরা যতদূর জানি। ওনার সাথে ওনার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার ছাড়া অন্যরা কেউ যোগাযোগ করতে পারছে না এখন পর্যন্ত, বাট উনি আগের থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সাথে আছে শফিকুল আলম এবং আসাদুজ্জামান রিপন। আমি শফিকুল আলম, আপনার কাছে আবার আসছি। যে বেশ কিছু নতুন আমাদের সংবিধানের যেগুলো ছিল না, যেমন 70 অনুচ্ছেদের যেটা পুনঃপ্রবর্তনের একটা কথা বলা হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এইগুলো রাজনৈতিক দলগুলো কি আপনার কাছে মনে হয় যে তারা কি এই প্রস্তাবগুলো মেনে নেবে? না, আমি তো এইখানে আমি ইন্টারিম গভর্নমেন্টের, যেহেতু আমি প্রেস সেক্রেটারি, চিফ অ্যাডভাইজার, প্রেস সেক্রেটারি, এইগুলোর মেরিট কি ভালো কি মন্দ এই বিষয়ে আসলে আমার মন্তব্য করাটা ঠিক না। এটা বরঞ্চ আমার মনে হয় এটা পলিটিক্যাল পার্টি যারা আছেন, রিপন ভাই আছেন, ওনারা এইগুলো কথা বলবেন। আমরা ফ্যাসিলিটেট করছি, আমরা ওনাদের জন্য সামনে রেখেছি, ওনারা এখন এটা নিয়ে ডিসকাস করবেন। ওনাদের কনস্টিটিউয়েন্সি আছে, ওনাদের সিভিল সোসাইটি গ্রুপ আছে, ওনাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে ওনারা কথা বলেন। আমরা যেটা করব যে আমরা একটা কনসেনসাস, এটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা করবে যে সবাইকে সামনে এনে একটা কনসেনসাস বিল্ডিং করবে, যাতে একটা ঐক্যমত হয়। মানে আপনি জুলাই অভ্যুত্থানের মূল যে মেসেজ ছিল তো রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্র সংস্কারের আলোকেই আমরা মেজর 6টা কমিশন করা হয়েছে। তো এই 6টা কমিশনের রিপোর্ট আজকে যেটা আসলো, সেই রিপোর্টগুলো নিয়ে এখন সবাই কথা বলবেন, এবং কথা বললে যাতে সবাই এটা জয়েন করে। এটা খুব, যেমন ধরেন ওনারা একটা প্রফেসর আলী রিয়াজ তার বক্তব্যে বলেছেন, ওনারা 1 লক্ষ লোকের ওপিনিয়ন নিয়েছেন, মানে ওনার ওয়েবসাইটে দিয়েছিলেন, 50,000 ওপিনিয়ন ওনা পড়েছেন। তারপরে ঠিকই বদিউল আলম মজুমদার একই কথা বলছেন। তো আমরা এই ধরনের, এবারে যেটা সবচেয়ে বিউটি যেটা, সেটা হচ্ছে যে সবাই কিন্তু পার্টিসিপেট করছেন এই ডিবেটে। শুধুমাত্র বিএনপির কিছু লিডার বা আওয়ামী লীগের কিছু লিডার বা আগে যেটা আমরা দেখেছি সেটা না, এবার একদম আদিবাসী থেকে পাহাড়ি জনগোষ্ঠীর থেকে শুরু করে সবাই এটা করছেন, ঠিক না? বাংলাদেশের এমন কোনো গ্রুপ নাই এগুলো নিয়ে কথাবার্তা বলছেন না। এই ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের ভবিষ্যতের জন্য, এবং বাংলাদেশের আমরা কেমন বাংলাদেশ চাই সেটাকে বাস্তবায়নের জন্য, এবং এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ইভেন যেগুলো ক্যাম্পাসে আমাদের আন্দোলনগুলো হয়েছে, বেশিরভাগ ক্যাম্পাসের ছেলেমেয়েরাই তো বের হয়ে তাদের আন্দোলন করেছে, এবং তারাই দেয়ালে কিন্তু লিখে দিয়েছে যে রাষ্ট্র সংস্কার চাই। আমার মনে হয় যে এই পুরো যা আমরা পেলাম সেগুলো নিয়ে ইভেন ক্যাম্পাসগুলোতেও ডিবেট হওয়া উচিত।
আমরা আমার মনে হয় যে খুবই এক্সাইটিং টাইম এটা। প্রত্যেকটা পত্রিকায় লেখা আসছে, প্রত্যেকটা টিভিতে টক শোতে এই কথাগুলো হচ্ছে, এবং প্রচুর প্রচুর নিউ ফেস দেখছে যে যারা তারা নোয়ান্স নিয়ে আসতেছেন, ডিবেটের নোয়ান্স নিয়ে আসছেন। যেমন ধরেন এই যে গণপ্রজাতন্ত্র, এই যে প্রজা শব্দটা যে একটা প্রবলেমেটিক শব্দ, এটা তো বেশ কিছুদিন ছিল, এনারা এসে বলছেন যে না, জনগণতন্ত্রী বাংলাদেশ চাই। কিন্তু জনগণতন্ত্রী আর গণপ্রজাতন্ত্রীর মধ্যে পার্থক্য কি? প্রজা শব্দটা সাধারণ সিটিজেনের সেন্সে যায় না। প্রজা তো প্রজা, তো ফলে এটা আমাদের অনেক আগে এটা আমাদের রিপাবলিকের রিকটা কি হবে তাহলে? রিপাবলিক তো প্রজা না, রিপাবলিক হলো জনগণের যে এটা একটা রাষ্ট্র ব্যবস্থা সেটা। কিন্তু আপনি প্রজা শব্দটা তো এক ধরনের তাহলে একটা রাজা বুঝিয়ে আছে। কিন্তু আমরা জনগণকে রাজা বলেও তো প্রজা আমি এগুলো নিয়ে ডিবেটে যাব না, এটার জন্য ওনারা আছেন। আচ্ছা। বাট আমি জাস্ট আমার রিফ্লেকশনটা বললাম। বাট এগেন আমি বলছি এটা নিয়ে ডিবেট করবেন ইয়েগুলো। এবং বিএনপি কিন্তু একটা জিনিস অনেকে বলে না, বিএনপি কিন্তু এই যে 31 দফা প্রণয়নের সময় কিন্তু ওনারা প্রচুর ডিবেট করেছেন। আমি দু একটাতে আমরা গিয়েছি, ওনারা কিন্তু এই ডিবেটটা যে ওনারা করেন নাই, ওনারা কিন্তু করেছে, জেলাতে করেছে। তো আমার মনে হয় যে এই ডিবেট আবার হোক, আবার ডিবেটগুলো হোক। বাকি দুটো কমিশনের রিপোর্ট কবে নাগাদ আমরা এই 31শে জানুয়ারির মধ্যে আশা করছি। আপনারা দেখেন এগুলো তো খুব সহজ না, এইগুলো লেখা অনেক টাফ একটা জিনিস, আর খুব যে টাইট একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, ফলে দেখা যাচ্ছে যে অনেকে আমাদেরকে বলতেছেন যে দেখো আমরা সপ্তাহে 7 দিন কাজ করেছি, তারপর আমরা শেষ করতে পারছি না। মানুষের তো কথাগুলো শুনতে হয়। আপনি ওপিনিয়ন আমার ওয়েবসাইটে পাঠালেন, আমার তো এটা পড়তে হয়, না হলে তো আই এম নট ডুইং জাস্টিস টু মাই ওয়ার্ক। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন এই কমিশনের রিপোর্ট 31 জানুয়ারির মধ্যে বাকি দুটো পেয়ে গেলে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এগুলো চূড়ান্ত করতে কতদিন সময় নিতে পারে? এইটা তো আমরা আগে তো বলতে পারি না। অনেক সময় একটা কমার জন্য 3 মাস ডিবেট হয়, ঠিক না? কিন্তু রাজনৈতিক একটা দল শব্দ চয়নে আপনার দেশ হয়ে যায়, ঠিক না? দেশে যুদ্ধ লাগার মতো হয় একটা শব্দ, আপনি কোন শব্দটা আপনি ইউজ করবেন। তো এগুলো আপনি আগেই একটা প্রেডিক্ট করা ঠিক না। যেমন বিএনপি বলছে যে এইগুলো কাজ শেষ করে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হতে পারে, এর জন্য এত দেরি করার এখন সুযোগ নেই। বিএনপি যেই পেসে চিন্তা ভাবনা করছে সেই পেসে কাজটা তো নাও হতে পারে, ঠিক না? এখন আমরা তো এই জন্য অলরেডি 2টা আমরা বলেছি যে চিফ অ্যাডভাইজার বলেছেন যে 2টা টাইম ফ্রেমের কথা বলেছেন। একটা হলো এই বছরের শেষে যদি মিনিমাম রিফর্ম করতে হয়, আর একটা হচ্ছে আগামী বছরের মাঝ বরাবর। এখন পলিটিক্যাল পার্টিগুলো আছেন, তারা সবাই মিলে বসবেন। আর একটা এই জুলাই অগাস্ট আন্দোলনের গণ অভ্যুত্থানের একটা বড় জিনিস ছিল যে যখনই দেখেন একটা ক্রাইসিস আসছে, সমস্ত পার্টি কিন্তু একসাথে বসতেছেন। আপনি এই যে যেই চিটাগাংয়ে যেই হত্যাকাণ্ডটা হলো, এর পরবর্তীতে দেখেন সমস্ত পার্টি কিন্তু একসাথে বসছেন, খুব দ্রুত তারা তাদের ইউনিটিটা শো করছেন। তো আমি খুব কনফিডেন্ট যে পার্টিগুলো এইটা নিয়ে খুব ভালো ইনফর্ম ডিবেট হবে, এবং ডিবেটের উপরে বইও হবে। আমরা পরবর্তীতে ধরেন 50-60 বছর 100 বছর পরে এই ডিবেটগুলোর উপরে মানুষ আরও চুলচেলা বিশ্লেষণ করবেন। আপনার একটা উদাহরণ দেই, যে আমেরিকার যখন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হলো, সেই 1775 থেকে শুরু করে পরবর্তীতে যত ডিবেট হয়েছে, হ্যাঁ, এবং দেখবেন যে এরা খুব টাইটান ছিলেন। জেফারসন বলেন, অ্যাডামস বলেন, জেমস ম্যাডিসন বলেন, তারপরে আলেকজান্ডার হ্যামিল্টন বলেন, এরা সবাই মিলে যে ডিবেটগুলো করেছে সেই সময়, এখনও কিন্তু আমেরিকান সুপ্রিম কোর্ট, আমেরিকান লিডাররা সেগুলো বারবার থ্রেডবেয়ার ডিসকাশন করেন। কী আইডিয়া দেখেন, ওরা ওই সময় সেই 1775, 76 বা 1780-তে যেই চিন্তা ভাবনা করেছিলেন, যেই রাষ্ট্র ব্যবস্থা করে গেলেন, সেটা দেখেন 250 বছর টিকে আছে। আর আমরা পোস্ট 1990-তে বা 1972 পরে, আমরা 1972 কথা ধরেন, আমরা যেই রাষ্ট্র ব্যবস্থা চিন্তা করলাম সেটা কিন্তু 3 বছরও টিকলো না। শেখ মুজিব নিজেই এটা খুন করে ফেললেন, ঠিক না? উনি একদলীয় শাসন ব্যবস্থা করে উনি চেয়ারম্যান মুজিব হয়ে গেলেন, চেয়ারম্যান মাওয়ের মতো করে। আবার আপনি 1990-তে দেখেন আমরা এটা করলাম কত আশা নিয়ে, যে না মিলিটারি গভর্নমেন্ট শেষ হয়েছে,
দুইটা বড় পার্টিগুলোর লিডার খালেদা জিয়া, এদিক দিয়ে শেখ হাসিনা, তারা একটা মহৎ আন্দোলনটাকে নিয়ে এসে এখন একটা মহৎ আলাপ আলোচনা করে যেই সিস্টেমে আমরা গেলাম, সেই সিস্টেমটাও কিন্তু আমরা 15-20 বছর বেশি টিকলো না, ঠিক না? এবং হাসিনা এসে আবার ওইটাকে কবর দিয়ে দিল। তো এই যে আমরা 20 বছরও একটা পলিটিক্যাল সেটেলমেন্ট রাখতে পারতেছি না, সেই জন্য এইবারেরটা আমাদেরকে রিমার্কেবল যে এটা নিয়ে অনেক ডিবেট হওয়া উচিত, অনেক বেশি কোনো জিনিস জন্য মানে আদগিরি না করি আমরা। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কমা দাড়ি, এই শব্দটা আমি কেন ব্যবহার করছি, এই শব্দটা আমার ব্যবহার না করলে আমার সমস্যাগুলো কি হবে, আমার কোথায় কোথায় 200 বছর পরে কি আমার সমস্যা হবে কি না, হ্যাঁ, এগুলো ভাবা উচিত। আমি আশা করি এবার হবে। আমার অনেক ট্যালেন্টেড লোকজন এসছেন। আসাদুজ্জামান রিপন, আপনি উনি যেটা বলেছেন যে ডিবেটের কথা বলেন, শব্দ চয়নের কথা বলেন, আমি ভেরি মাচ একমত। তারপর ওনার পয়েন্ট অফ ভিউ যেটা, সেটা আমি ওনার সাথে আমি একেবারেই মানে পূর্ণমাত্রা একমত। উনি তো মাননীয় প্রধান উপদেষ্টার, তিনি প্রেস সচিব, তো সুতরাং তার ইন্ডিভিজুয়াল কোনো অপিনিয়ন থাকার কোনো কারণই নেই। তারা তো এটা নিঃসন্দেহে তারা এটা ফ্যাসিলিটেট করেছেন, এবং এটা অংশীজনেরা তারা এখানে আলোচনা করবেন, ডিবেট করবেন। যেমন আপনি ধরুন, এই যে আপনি প্রজাতন্ত্র, প্রজা নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন, অর্থাৎ আপনার মধ্যেই প্রশ্নের উদ্রেক হলো। ছোটবেলায় যখন লাল বই পড়তাম বা লাল বইয়ের কাছাকাছি যখন থাকতাম ওই জামানায়, তখন ওই চীনা রাষ্ট্রটার বাংলা নাম ছিল এখনো তাই, গণপ্রজাতন্ত্রী চীন। তো চীনের নাগরিকদের কি, চীনের যারা শাসক, যারা কমিউনিস্ট পার্টির লিডার যারা, তারা তাদের দেশের সিটিজেনদেরকে, আমি যদি ইংরেজিতে সিটিজেনই বলি, বাংলায় নাগরিক যদি, তারা নিশ্চয়ই তাদেরকে প্রজাতুল্য মনে করেন না। আচ্ছা, তো এইরকম ডিবেটগুলো থাকবে। যেমন আমি শুনেছি জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ ব্যাপারটা আছে। আমি নিঃসন্দেহে আমি একসময় বামধারা রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমাদের স্বাধীনতার যুদ্ধটাকে আমাদের মধ্যে ডিবেট ছিল, এটাকে আমরা স্বাধীনতা যুদ্ধ বলবো না মুক্তিযুদ্ধ বলবো। এই যুদ্ধের মধ্যে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ কোনটা, আমরা অনেকেই মনে করতাম যে এটা আসলে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি। ইকোনমিক ইমানসিপেশনের জন্য যে লড়াইটি, এই লড়াইটি সেই জায়গায় পৌঁছতে পারেনি। আর জনযুদ্ধ, আমার ধারণা এই জনযুদ্ধ তো সিভিল ওয়ার। No. জনযুদ্ধ ইজ নট এ সিভিল ওয়ার, এটা পিপলস ওয়ার। পিপলস ওয়ার, এক্স্যাক্টলি। তো আমাদের, এবং তৎকালীন আমি যদি মানে 71-72 মানে 71 থেকে শুরু করে, মানে যুদ্ধ তো আমাদের মানে স্বাধীন যুদ্ধ তো 71 সালে শুরু হলো, 72 সাল এবং পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের শব্দটিকে নিয়ে তৎকালীন বাম নেতারা, বিশেষ করে যারা আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন, তারা বলতেন যে আমরা এই স্বাধীনতা যুদ্ধটাকে আমরা জনযুদ্ধে পরিণত করতে চেয়েছিলাম। সেই জনযুদ্ধটাকে ধামাচাপা দিয়ে 9 মাসের মধ্যে যুদ্ধকে আপনার পাকিস্তান ভারতের যুদ্ধের মধ্য দিয়ে এটাকে সমাপ্তি ঘটিয়ে দেয়। দেয়ার ইজ এ মানে হিউজ ন্যারেটিভ, এটা নানান ধরনের ন্যারেটিভ আছে। সুতরাং আলোচনা হবে এটা 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 এটাকে প্রকৃতপক্ষে জনযুদ্ধ ছিল কিনা, আমাদের মুক্তিযুদ্ধটা জনযুদ্ধে আমরা রূপান্তর করতে পেরেছিলাম, এগুলো অনেক পলিটিক্যাল ডিবেট তো নিঃসন্দেহে আছে। আচ্ছা, 71 অনুচ্ছেদ নিয়ে আপনাদের রাজনৈতিক দলের ভাবনাটা কি? আমি আপনাকে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত ভাবনা। আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, অন রেকর্ড আমি বলতে চাই, আমার ব্যক্তিগত ভাবনা। আর্টিকেল 70 উঠেও যদি যায়, আমি মানে প্রস্তাবটা বোধহয় উঠে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তাই না? তাতে করে বাংলাদেশের গণতন্ত্র খুব দুধের নহরে বয়ে যাবে আমি মনে করি না। কেন মনে করি না? এটা নিয়ে একটা আলাদা ডিবেট হতে পারতো। এটা অনেক বড় একটা জিনিস। যেমন ধরুন, আমরা এখন বর্তমান পার্টির যে ফরমেশন, পলিটিক্যাল পার্টির যে প্রসিডিউর অফ দ্য নমিনেশনস, ঠিক আছে, আপনি আর্টিকেল 70 আপনি উড়িয়ে দিলেন। আপনি এমপি, আপনার পার্টির টোনটা আপনি বুঝছেন না, কিন্তু আপনি কথা বলছেন। তো কথা বলার পরিপ্রেক্ষিতে আপনি তো আমাকে অ্যানয় করতে পারেন, মানে আমি মানে পার্টির লিডারশিপে আসি, আমি আমার পার্টির নীতি নির্ধারিত, আমরা যে বডি, আমাদের বডির সাথে আপনার ব্যক্তিগত অভিমতটা খুব খাপ খাচ্ছে না, আপনি আমাকে অ্যানয় করছেন। আমাদের মনে হতে পারে একটা পর্যায়ে যে না, ঠিক আছে, অমুক উনি খুবই মানে পার্টির ধারার বাইরে কাজ করছেন বা কথা বলছেন, ওনাকে আমি নেক্সট টাইমে নমিনেশনটা মানে দেব না, ঠিক আছে? আচ্ছা, তো আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রেসিডেন্ট ছিলেন এবং আছেন, তারা ইহজিন্দিগিতে
কোনো বান্দাকে, তার দেশের কোনো বান্দাকে তারা কি কংগ্রেসম্যান সিনেটর বানাতে পেরেছে নাকি? কোনো প্রেসিডেন্ট বলতে পারবে যে বেটা তোকে ফুটপাত থেকে এনে তোকে আমি কংগ্রেসম্যান বানিয়েছি, তোকে প্রেসিডেন্ট বানিয়েছি? ওখানকার বহুত কংগ্রেসম্যান এবং সিনেটরের সামর্থ্য আছে প্রেসিডেন্ট, তার দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলার বা প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদ করা, অথবা বিপরীত দলের সাথে জয়েন্টলি বিল প্লেস করা। আমি কি সেই সিস্টেমের মধ্যে আছি? যতক্ষণ পর্যন্ত আমি সিস্টেমের মধ্যে নাই, আর্টিকেল 70, অদৃশ্য আর্টিকেল 70 প্রত্যেকটা এমপির মাথায় থাকবে, বিশেষ করে যারা রাজনৈতিক দলের মধ্যে থাকবে। আমি মনে করি না যে আর্টিকেল 70 উঠিয়ে দিলেও এটার কোনো মানে মিনিমাম ইম্প্যাক্ট হবে। আই ডোন্ট থিঙ্ক সো। সুতরাং ওটার আগে আপনার নির্বাচনী ব্যবস্থা, মনোনয়নের প্রসিডিউরের মধ্যে যদি পরিবর্তন হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাইমারি হয়, তো প্রাইমারি যদি হয়, আপনাকে আমি পছন্দ না করলে আপনি চলে আসতে পারেন। এরকম ওবামা বলেন, ক্লিন্টন বলেন, বা অন্য যারা ছিলেন, বা বুশ ছিলেন, বা ইভেন ট্রাম্প, তিনি পছন্দ করছেন না, কিন্তু প্রাইমারিতে তারা মানে কি বলে কংগ্রেসম্যান হয়ে চলে আসবেন। তার শক্ত মানে কথা বলবেন। ভবিষ্যতে দেখা গেল যে তারাও প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারেন, অনেকে হতে পারেন না। আচ্ছা, তো সুতরাং আপনি তো মনোনয়ন ব্যবস্থাটার মধ্যে এখনো যেটা রাখছেন, সেখানে আর্টিকেল 70 এটা অনেক মানে বাগাড়ম্বর কথাবার্তা, গাল ভরা কথাবার্তা। মনে হচ্ছে যে আর্টিকেল 70 বাংলাদেশের গণতন্ত্রকে সবচেয়ে বেশি করে ফেলেছে, দুর্বল করে ফেলেছে। মোটেও না। এই দেশের ল মেকার যারা, যেহেতু উনি আমাকে একটা স্বাধীনতা দিয়েছেন কথা বলার জন্য, মানে ডিবেট করার জন্য, এই দেশের যারা নিজেদেরকে ল মেকার বলতে পছন্দ করেন, ভাবতে পছন্দ করেন, তার ইহুজিন্দিগিতে গত 54 বছরে একটা আইন প্রণয়ন করেছেন কখনো? উই হ্যাড প্রাইভেট মেম্বার্স ডে। আমাদের তো প্রাইভেট মেম্বারসদের বেসরকারি দিবস ছিল। আমাদের কোনো পার্লামেন্টের মেম্বার কোনোদিন একটা বিল উত্থাপন করেছেন, পাশ হয়েছে কোনোদিন? হয় নাই। আপনি এক্সকিউজ মি, তো আপনি ওই জায়গাটাতে আপনি যান নাই। আপনি আমি জানি না এই প্রস্তাবের মধ্যে আইন প্রণয়নের জন্য মানে সক্ষম লোকজন, সক্ষম তো মিনিমাম লেখাপড়া তো রাখতে হবে একটা বিল তৈরি করার জন্য, সেটা আপনি বলেছেন কিনা বলেন নাই। আচ্ছা, আপনি উপজেলা চেয়ারম্যানের মধ্যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করছেন কিনা আমি জানি না, আমি স্টিল জানি, আই এম সরি। তাই দেখা গেল যে এখানে একটা দেখলো নন গ্রাজুয়েট অথবা আরও নিচের লেখাপড়া একজন লোক, তিনি চেয়ারম্যান হলেন। তার মধ্যে দুটো কমপ্লেক্স কাজ করে, দুটো সেন্টিমেন্ট কাজ করে। একটা হল উনি যে মানে ইউনো সাহেবকে স্যার বলতে অস্থির হয়ে যায়, কারণ তার শিক্ষাগত দৈন্যতা আছে, স্যার বলতে অস্থির। অথবা তার মধ্যে এক ধরনের ইনফেরিটি কমপ্লেক্স কাজ করে, তখন দেখলে তিনি ইউনোর সাথে মানে বাগাড়ম্বর করেন, বেয়াদবি করা শুরু করেন। দুটো আচরণই হতে পারে। তারপরে আপনি আমাদের চেয়ারম্যানরা মানে লোকাল গভর্নমেন্টে, আমাদের লোকাল, আমি জানি না বদুল আলম মজুমদার সাহেব এটা মানে এনেছেন কিনা, অথবা এটা মানে একটি সংবিধান সংস্কারের কাজ কিনা আমি জানি না। আমাদের চেয়ারম্যানরা সব তো শুক্রবারের চেয়ারম্যান, দে ডোন্ট গো টু ভিলেজেস, তারা যায় না, সপ্তাহে একদিন যায়, কেউ 2 সপ্তাহ পর একদিন যায়। সচিবরা সব ডেডিকেটেড একটা সাইন করে দিয়ে চলে আসে, চিফ গেস্ট হয় তারা এলাকায়, যে মানে ফ্যামিলিও থাকেন অনেকে। তা আপনি কি এগুলো রেখেছেন যেন 5 days উইক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার এলাকায় থাকতে হবে? তার এলাকায় থাকার মতো আপনি তার লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন কিনা, তার বেতন বাড়াচ্ছেন কিনা? আপনি তাকে 5 days উইক চাবেন, ওই লোকের ব্যবস্থা করেছেন? করেন নেই। আপনি যারা এমপি হবেন, এমপিদের যে আপনি সকালবেলা থেকে তিনি ব্যবসায়ী, গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান, কোম্পানির ডাইরেক্টর, ঠিকাদার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতেছেন, টায়ার্ড হয়ে যান সন্ধ্যার পরে। এটা হলো তার মানে সাবসিডিয়ারি কাজ। পার্লামেন্টে গেলাম, আইনের মধ্যে আছে, আমি জানি না ওই আইন সংশোধন হয়েছে কিনা, যে এতদিনের মধ্যে পার্লামেন্টে না গেলে তার সদস্যপদ থাকিবে না। তুমি সারা বছর সারা মাস গেল না, ওই শেষের দিন গেল, মাঝে মধ্যে মানে কোকাইতে, আমাদের যে কোকানো বলে মানে অসুস্থ, কোকাইতে পার্লামেন্টে গেলে আধা ঘন্টা 1.5 ঘন্টা থাকলো, ঝুমলো আর কি, মানে ঝিমানি আসলো, চলে আসলো, বেতনটা ড্র করলো। ওয়াই? মেম্বার অফ পার্লামেন্ট তো ফুল টাইম বিজনেস রে ভাই। আপনার কমিটি, আপনি বিভিন্ন কমিটিতে থাকবেন, আপনি গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করবেন। আপনার এলাকায় অফিস শাখার ব্যবস্থা আছে কিনা? আমেরিকাতে, বিলেতে এমপিদের তো অফিস আছে, আপনি সেই ব্যবস্থা করছেন কিনা? আপনি সেই রেকমেন্ডেশন টানছেন কিনা? আপনি এমপিদের বেতন বাড়াবার ব্যবস্থা করছেন কিনা? সারাদিন ওকালতি করলাম, তারপরে সন্ত্রাস পার্লামেন্টে গেলাম নাকি? আপনি এখানে কামাইতেছেন, ওখানে কামাইতেছেন, ডিউটি ফ্রি গাড়ি পাইলেন, তারপরে আপনি গরিবের সম্পত্তি সরকার অ্যাকোয়ার করার পরে রাজুকে নেয়, সেটাকে আপনি কম দামে বেচে ওই প্রিভিলেজড ক্লাসের কাছে, তাই না? আবার আপনি কি করতেছেন? পার্লামেন্টে ঠিক মতো যাচ্ছেন না,
আপনি ডেলিভারি দিতে পারছেন না, মানে পার্লামেন্টের ডেলিভারি সক্ষমতা তো লাগে। ডিবেটে যে উনি যে ডিবেটের কথা বলেন, ডিবেটে অংশগ্রহণ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, সেটা নাই। আপনি গভর্নমেন্টের লোকজন, কারণ যদি আপনি ভালো লোকজন পার্লামেন্টে না নেন, আপনি হয়তো আমাকে একটু পরে জিজ্ঞেস করবেন, এটা তো আপনার দায়িত্ব, মানে হ্যাঁ, as a দলের party। পার্টির দায়িত্ব এটা। আপনি বলবেন অ্যাজ এ পার্টি এটা আপনার দায়িত্ব, কিন্তু আপনি তো আমাকে আইনের, আমি তো চলে আসছি 54 বছর এইভাবে, সেই জন্যই তো সংস্কার। রাইট। আমি বললাম, তো 54 বছর এইভাবে চলে আসছি, একটা একটা ভালো আইন আমি শুনেছিলাম এটা হয়েছে কিনা। সেটা হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলোতে যেহেতু মানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আছেন, হয়তো মানে আমি জানি এরপরে ইনপুটের কোনো ব্যাপার নাই, বাট আমি তার মানে আলোচনার জন্য রাখছি যদি উনি কখনো সুযোগ পান। সে ফর এক্সাম্পল, আপনার এই যে মানে আপনার মানে পার্লামেন্টের মেম্বার, আমি জানি না এথিক্স কমিটি রাখার ব্যবস্থা আছে কিনা। 54 বছর ইতিহাসে বাংলাদেশের পার্লামেন্টে এথিক্স কমিটি ছিল না। হাসিনার পার্লামেন্টের একজন মেম্বার, অসংখ্য মেম্বার, তাদের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে মানে ছড়িয়ে গিয়েছিল। উনি কি তাদেরকে পুল আউট করেছেন, নামাইছিলেন যে না তুমি খারাপ কাজ করেছো, আনএথিক্যাল কাজ করেছো? নামান নাই। ওনার মন্ত্রীদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতি ছিল। ওখানে আমাদের পার্লামেন্ট, আমাদের সংবিধানে কি মিনিস্ট্রিয়াল কোর্ট ছিল? আজকে যে টিউলিপ সিদ্দিকির কথা হয়তো আপনি তুলবেন, আমার ধারণা হ্যাঁ, তোলা উচিত। বাংলাদেশের সম্পদ, আমাদের চিফ অ্যাডভাইজার রাইটলি বলেছেন যে ডাকাতির অর্থ দিয়ে এইসব বাড়ি ঠাড়ি কেনা হয়েছে কিনা। আমি ভেরি মাচ মানে আমি একটু ওনার কাছ থেকে আসতে পারি প্লিজ, হ্যাঁ। আমি তার সাথে একমত, মানে প্রধান উপদেষ্টার পর্যবেক্ষণের সাথে। এবং আমি আরো বেশি মানে যে কথাটা বলতে, এখানে ব্রিটিশ হাই কমিশনার কে উদ্দেশ্য করে বলতে চাই, হয়তো উনি আমার কথা শুনবেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে ওখানকার বিরোধী দলের তরফ থেকে যে দাবিটা তোলা হয়েছে যে ব্রিটেনের তদন্ত সংস্থা বাংলাদেশ সরকারের উত্থাপিত অভিযোগকে প্রমাণ করার জন্য সেই তদন্ত সংস্থা সাপোর্ট করবে কিনা। আমরা সেটা এক্সপেক্ট করব যে ব্রিটিশ গভর্নমেন্ট বরং টিউলিপের, এবং এখানে আরেকটা নটোরিয়াস লোক আছে, মোর দেন 500 বাড়ি কিনেছে বাংলাদেশিদের টাকায়, টাকা সাইফোন করে লন্ডনে বাড়ি ঠাড়ি কিনেছেন। এই ডাকাতির টাকা, জনগণকে লুট করার টাকা, আমাদের ব্যাংকগুলোকে লুট করার টাকাতে যারা বাড়িঘর কিনেছে, তাদের ব্যাপারে তদন্ত করতে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট করবে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বলতে চাই বর্তমান সংস্কার কমিশনের রিপোর্টে মন্ত্রীদের আচরণ কেমন হওয়া উচিত সে কথা আছে কিনা। আমি জানতে চাই অম্বুডসম্যানের বিষয়টা আছে কিনা, মানে বিচারটা কে করবে? ওদের তো অম্বুডসম্যান তো এই বর্তমান সংবিধানেই তো ছিল, ন্যায়পালের। হ্যাঁ, সেটা তার ফাংশনটা, আচ্ছা মানে তার ওই উনি যে একটা কাজ করতে পারবেন সেটা তো নামে মাত্র তো রাখলে চলবে না। আচ্ছা, আমি যেমন ব্রিটেনের সিস্টেমটা আছে, প্রধানমন্ত্রী উপদেশ, ওরা বলে অ্যাডভাইজার টু দ্য মানে প্রাইম মিনিস্টার, তারও একটা অফিস আছে, তিনি এদেরকে অ্যাকাউন্টেবল করতেন। যেই আইনের আওতায় টিউলিপকে তারা চিঠি দিলেন, টিউলিপকে তদন্তের আওতায় আনলেন। আমার দেশের পার্লামেন্টে কি সেই ব্যবস্থা ছিল? সরকারের মধ্যে ছিল। আমাদের সরকারের মধ্যে চুরি চামারি করে প্রধানমন্ত্রী, যে দেশের প্রধানমন্ত্রী বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, কি গর্বের কথা, কি গর্বের কথা। আপনি ক্যান ইউ ইমাজিন? শুধুমাত্র তারে আপনি মানে সচিবালয় বা কি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পাস নাকি অ্যাক্রিডিটেশন কার্ড নাকি বলে এটাকে, তার পাসটাকে শুধু সিজ করেছেন। আমি আসছি, আমাদের সময় প্রায়, সেটা একটা প্রশ্ন করে ভেরি একটা আসছে। আনফরচুনেট। এইগুলো আমাদের ইন্টারেস্টের বিষয়, এইগুলো আমরা ডিবেট করতে চাই। আমি আপনার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নো ম্যাটার হোয়াট, এইসব কমিশন এগুলো থাকুক আর না থাকুক, যদি নাও থাকে, যদি জনগণ যদি আমার পার্টিকে যদি ভোট দিয়ে সমর্থন করেন, আমাদেরকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাল্লাহ উইল ইনকর্পোরেট অল দোজ আইডিয়াস, এগুলো আমরা অন্তর্ভুক্ত করব। কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে 31 দফাই শেষ না, দেশের জন্য যা কিছু ভালো, যা কিছু মঙ্গলজনক, একটা দায়িত্বশীল সরকার, একটা জবাবদিহিমূলক সরকার পরিচালনা করার জন্য এবং জনগণকে এম্পাওয়ার করার জন্য যা যা দরকার সেগুলো সন্নিবেশিত করতে আমরা দ্বিধাবোধ করব না, এবং সকল প্রকার পরামর্শ আমরা অ্যাকসেপ্ট করব। ধন্যবাদ। আদনান পাভেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, টিউলিপ কাণ্ডের পর লন্ডনের আজকে তো পার্লামেন্টে বিতর্ক হয়েছে দুই পক্ষের মধ্যে, কি সর্বশেষ কি অবস্থা? টিউলিপ সিদ্দিক, ওনার যে মন্ত্রিত্ব ছিল, উনি গতকালকে পদত্যাগ করেছে। তো উনি পদত্যাগ করেছে, উনি বলছে যে গভর্নমেন্টের যে বর্তমান যে এজেন্ডা গুলো আছে ব্রিটিশ গভর্নমেন্টের, সেখানে কন্টিনিউয়াসলি টিউলিপ সিদ্দিককে নিয়ে মিডিয়াতে, ব্রিটেনের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে, বিরোধী দল পার্লামেন্টে, প্রাইম মিনিস্টার বিভিন্ন প্রেস কনফারেন্সে এগুলো নিয়ে কথা হচ্ছিল। উনি যেন গভর্নমেন্টের অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভিটি গুলো কন্টিনিউ করতে পারে, এই জন্য উনি বলেছে যে উনি ওনার পজিশন থেকে উনি সরে গিয়েছে। হাউএভার, আমরা জানি যে 5ই আগস্ট প্রিভিয়াস রেজিমের পতনের পর থেকেই ব্রিটেনের মেইন স্ট্রিম মিডিয়াগুলো তারা কিন্তু টিউলিপ সিদ্দিকের ব্যাপারটাকে তারা খুব বড়ভাবে
তারা কিন্তু আপনার কভার করছিল, এবং বাংলাদেশের সরকার পতনের পর থেকে এটার তো একটা স্পিল ওভার এফেক্ট আছে, ব্রিটেনের পলিটিক্সও আছে। এবং টিউলিপ সিদ্দিক যেহেতু এখানে উনি বাংলাদেশের পলিটিক্সের সাথে, একটা ডাইনেস্টি পলিটিক্সের সাথে উনি সম্পৃক্ত, সেটার তো কিছুটা ব্যাগ ওনার পেতেই হবে। তাছাড়াও দেখা গিয়েছে বিগত সময়গুলোতে উনি এখন যেই বাসায় উনি থাকে লন্ডনের হ্যামস্ট্রিটে, ওনার আরো কিছু প্রপার্টি আছে যেগুলোর মালিকানা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছিল, এবং দেখা গিয়েছে যে উনি অনেক ক্ষেত্রে এই ফ্ল্যাটগুলো, এই প্রপার্টিগুলো বিগত রেজিমের সাথে সম্পৃক্ততা ছিল, তাদের কাছ থেকে উনি গিফট হিসেবে পেয়েছে। একটা উনি ওনার হ্যামস্ট্রিটের যে প্রপার্টিটা, সেটা উনি বলছে ওনার বোনের কাছ থেকে গিফট পেয়েছে। ওনার আরো এরকম প্রপার্টি নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি এবং বিভিন্ন ধরনের ডুবিয়াস বিভিন্ন অ্যাক্টিভিটি হয়েছে বলে ব্রিটেনের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু আপনার খবর করছিল, এবং প্রাইম মিনিস্টার কন্টিনিউয়াস কিন্তু এটা নিয়ে ব্যাগ পেতে হচ্ছিল। আমার কাছে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছে, হাউএভার আপনার গেস্টরা অলরেডি বলেছে, পার্টিকুলারলি মিস্টার রিপন সাহেব বলছিল যে এটার শেষটা কিন্তু এখানেই না, এটার পানিটা আরো গড়াবে। বিরোধী দল কিন্তু বলছে যে ওনার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, সেটার ব্যাপারে যেন ব্রিটিশ গভর্নমেন্ট যেন বাংলাদেশকে এই ব্যাপারে কোঅপারেট করে। এবং শুধু তাই না, আমি মনে করি যে ব্রিটেনে যারা ব্রিটিশ বাংলাদেশি, যারা বাংলাদেশের পলিটিক্স, ব্রিটেনের পলিটিক্স দুইটার সাথেই সম্পৃক্ত হতে চায়, তাদের জন্য এটা একটা অ্যালার্মিং ব্যাপার, তাদের জন্য এটা একটা ওয়ার্নিং। এবং আমি মনে করি এটা লেবার পার্টির জন্য তাদের একটা রেপুটেশনাল ড্যামেজ হয়েছে, এবং টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছে, হাউএভার ওনার যে ফিউচার পলিটিক্যাল ক্যারিয়ার আমার মনে হয় যে এখানেই শেষ হয়ে গেল। ধন্যবাদ। আমার কাছে যতটুকু মনে হচ্ছে আপাতত এই ডিবেট, এই কনভারসেশন চলতে থাকবে। বর্তমান লেবার গভর্নমেন্ট ইকোনমিক পারফরমেন্সের কারণে অনেক প্রেসারের মাঝে আছে, এবং টিউলিপ সিদ্দিক কিন্তু আমি আই জাস্ট ওয়ান্ট টু সে ভেরি ফ্র্যাঙ্কলি, উনি যেই মিনিস্ট্রির দায়িত্ব ছিল, ওনার দায়িত্বটা কিন্তু এত বড় দায়িত্ব ছিল না। হাউএভার আমরা যেহেতু বাংলাদেশের পলিটিক্সের সাথে টিউলিপ সিদ্দিকের যে সম্পৃক্ততা, এই জন্য হয়তোবা বাংলাদেশে অনেক বড় করে ফলাও করা হচ্ছে, উনি অনেক বড় মিনিস্ট্রির দায়িত্বে। উনি যে মিনিস্ট্রির, উনি একজন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর উনি ওই পজিশনে ছিল, এবং ওনার মেইনলি দায়িত্বটা ছিল সিটি মিনিস্টার বা ট্রেজারি মিনিস্টার। ওনার দায়িত্বটাই ছিল দুর্নীতির বিরুদ্ধে কাজ করা। হাউএভার দেখা গিয়েছে যে ওনার নিজের বিরুদ্ধেই দুর্নীতির বিভিন্ন ধরনের অভিযোগ আসছিল, তো এই জন্য উনি পদত্যাগ করেছে। ওনার বিরুদ্ধে সো ফার ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত। যে আপনি বলছিলেন যে পার্লামেন্টের এথিক্স কমিটি, ব্রিটেনের তো পার্লামেন্টের এথিক্স কমিটি আছে, ওই পার্লামেন্টের এথিক্স কমিটি বলছে যে আপাতত কোনো কিছু পায় নাই। হাউএভার দিস ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। এটা আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিক এমপির পলিটিক্যাল ক্যারিয়ারের ফাইনাল নেইল অন দ্য কফিন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শফিকুল আলম আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত সত্যতা পেয়েছে। তারা বলছে যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার যে হুর দায়িত্ব দক্ষিণ পূর্ব এশিয়ার, এই দায়িত্বটা নিয়ে তার নৈতিকতার, তার যে যোগ্যতা ছিল না, তারপরেও উনি অনৈতিকভাবে বিভিন্ন ধরনের মাধ্যমে উনি এই দায়িত্ব নিয়েছেন। আপনাদের সরকার কি তাকে এই পদ থেকে সরানোর ব্যাপারে কোনো রকম উদ্যোগ নেবে কিনা এখন? না, আমাদের সরকার তো একটা নিয়মতান্ত্রিকভাবে যেতটুকু করার দরকার সেটা অলরেডি করেছে। তো সেই অনুযায়ী আমরা চিঠি দিয়েছি WHO-র কাছে, আমরা তাদেরকে জানিয়েছি যে তার বিষয়ে, এবং আমরা বলছি যে শি ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, অনেকগুলো ইনভেস্টিগেশন হচ্ছে। এবং আমরা এটাও বলেছি যে সে যতক্ষণ রিজিওনাল অফিসে আছে, আমরা তাহলে আর রিজিওনাল অফিসের সাথে আর কাজ করব না, আমরা সরাসরি ইয়ের সাথে কাজ করব। এখন হয় কি, একজন এইভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে তখন সরাসরি তাকে মানে আপনার পুরো ভালো এভিডেন্স ছাড়া তখন তার এগেনস্টে দেন, তখন ওরা ভাববে যে এটা আমরা তাহলে পলিটিক্যালি মোটিভেটেড ডিসিশন নিচ্ছি। কিন্তু তার যখন ল্যান্ডসেটের মতো পত্রিকায় তো তার বিরুদ্ধে নিউজ হয়েছে যে ল্যান্ডসেটে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তারপরে সে যেহেতু একটা কালেকটিভ একটা সাপোর্ট, আপনি বড় বড় দেশগুলো আপনি জানেন কি জন্য তাকে সাপোর্ট দিয়েছে, দিয়ে যখন তাকে একটা পজিশনে দিয়ে দিয়েছে, সেই জায়গায় আসলে এখন আপনাকে এটাকে যদি আবার উল্টাতে হয়, রোল ব্যাক করতে হয়,
তাইলে আপনার পারফেক্ট এভিডেন্স লাগবে। তো সেই এভিডেন্সগুলো আমরা দিচ্ছি, আমরা দেখাচ্ছি যে শেখ পরিবার কিভাবে বাংলাদেশকে লুটপাট করেছে, কিভাবে তার মা বাংলাদেশে চোরতন্ত্র জারি করেছে, কিভাবে দেখেন তার কাজিন এখন শি ইজ এমব্রয়েড ইন এ করাপশন স্ক্যান্ডাল। তারপর এই পুরো জিনিসগুলো আমরা দেখাচ্ছি, এবং এটা দেখালে যেটা হয় কি গ্লোবালিও তো এরা বুঝে যে না, তখন তার জবটাই আনটেনেবল হয়ে যায়। তখন ওরা বুঝে যে না, এই জবটাকে আমাদের রাখা মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের একটা রেপুটেশনাল ক্রাইসিস তৈরি হওয়া। আমাদের দায়িত্বটা হচ্ছে তারা যে আকাম কুকাম করেছে সেগুলো সবার সামনে আনা, সেই কাজগুলো আমরা করছি, বাকিটা ওরা করে ফেলবে। আপনি যদি আমি সবার সামনে যদি বলি, আপনি যদি বলেন যে সবার সামনে যে না শফিকুল আলম এই আকামগুলো করেছে, তখন হয় কি আমার পক্ষে আমি যতই খড়কুটো নিয়ে ধরে থাকি না যে না আমি নড়া যায়, কিন্তু একটা সময় এত প্রেশার হয় তখন না ভাই আমি একটু চলে যাই। ঠিক তেমনি সেও চলে যাবে। এটা একটা শেখ যে ফ্যামিলি, শেখ হাসিনার ক্ল্যান, হ্যাঁ, এটা একটা ভয়াবহ রকমের একটা চোরতান্ত্রিক ফ্যামিলি, এবং তারা যা করেছে এটার প্রত্যেকটার আসলে প্রত্যেকটা শেখের জন্য আলাদা আলাদা ফাইল নেওয়া হচ্ছে। আমি অনেক গল্প তখন শুনতাম যে শেখ হেলালের ফোন ছাড়া কোনো কোম্পানির ভালো লোন পায় না, শেখ অ্যান্ড চৌধুরী নামে শেখ তাপসের একটা ল ফার্ম ছিল, তার আমরা এটা শুনেছি যে তাদের এই ফার্মে এন্ডোর্সমেন্ট ছাড়া কেউ হাইকোর্টে জাজ হইতে পারে না, রায় পায় না। তারপরে আপনি শেখ জুয়েল, শেখের তো আর অভাব নাই, শেখ তন্ময়, শেখ কত, ইভেন পাতি শেখ যেগুলো আছে তারাও এক একটা, শেখ কবির হোসেন না কি জন্য একজন, উনি ইনফ্লুয়েন্সের একটা দখল করে বসে থাকলেন। ঠিক আছে, এই যে শেখ তন্ত্র, মানে শেখ চোরতন্ত্র যেটা চালু করছিলেন, হ্যাঁ, এটা আজব একটা জিনিস। তো এটা আস্তে আস্তে যেটা হচ্ছে যে টিউলিপের এই যে বিষয়গুলো নিয়ে, টিউলিপের বাড়ি যেভাবে থাকেন সেগুলো নিয়ে পুরো পৃথিবীব্যাপী এখন সবাই ঘুম থেকে ওঠে, আর এটা কি দেখছি, হ্যাঁ। এবং তারপরে আপনার সাথে আছেন সাইফুজ্জামান চৌধুরী। সাইফুজ্জামান চৌধুরীর বাবার কি ছিল বলেন? একটা ইউসিবিএল ব্যাংক তারা দখল করছিলেন, তার নামে কত ধরনের আকাম করে, এমন কোনো বড় কিছু করেছে, হত্যা মামলা আসামি ছিলেন এটা তো উনি কি হুমায়ুন জহির, হ্যাঁ, তো উনি কি এমন কিছু রেখে গেছিলেন যে আপনি সেই টাকা দিয়ে আপনি অর্ধ সহস্র 500 বাড়ি আপনি কিনেছেন, হ্যাঁ। এবং তার ভাই, এই যে সাইফুজ্জামান চৌধুরীর ভাই, একটা ছেলে, তার ভাই একটা সৌদি প্রবাসী একটা লোকের যে জমি, ভালো একটা জায়গার জমি, ওইটা দখল করে ফেলছিল। তো তখন এই যে গোলাম সারোয়ার নামে একটা ছেলে রিপোর্ট করছিল, ওই রিপোর্টের ফলে গোলাম সারোয়ারকে নিয়ে যে এমন পিটাইছে, এমন মারছে, ও পাগল হয়ে গেছিল। যখনই ওর জ্ঞান ফিরতেছে, সে ভাই মাইরেন না, সে বারবার বলতেছে। এটার ভিডিও আপনি এখনও পাবেন। এবং সেই ছেলেকে জানেন পরে কি হয়েছে, আমরা কয়জনে মিলে ধরে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টকে ধরে আমি নিজে চাঁদা দিছি, দিয়ে তাকে আমি সৌদি ইউএইতে পাঠাইছি। সেইখানে যে সে ছিল কি যেন কাজ করে, বিকজ তার ভয়, কিংবা সে বলতেছে তাকে 3-4 বার খুন করারও অ্যাটেম্প করা হয়েছে। এই হলো ছিল তাদের সাম্রাজ্য। আপনি বলেন। আচ্ছা, আমাদের প্রায় শেষ। আমি রিপন ভাই 30 সেকেন্ড যদি কিছু বলেন যে এই যে কালকে জুলাই বিপ্লবের একটা হবে, সেটা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবে প্রধান উপদেষ্টা, আমি যতদূর জানি, এবং সেখানে নাকি বিএনপিও একটা পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করছে যে জুলাই বিপ্লবের ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি যে গত 15 বছর আন্দোলন করেছিল সেটার একটা বিষয় তারা এই ঘোষণাপত্রে ইনক্লুড করার একটা চেষ্টা করছে। আপনি এই সম্পর্কে কিছু জানেন? এই যে আপনার মানে একটা ঘোষণাপত্রের বিষয় ছিল, প্রথমে আমি যেটা বলি যে আমাদের মানে কেয়ারটেকার গভর্নমেন্ট, পার্টিকুলার আমি যদি চিফ অ্যাডভাইজার সাহেবের কথা বলি, এটা মানে সরকারের দায়িত্বে নেয়ার মধ্য দিয়ে একটা চমৎকার কাজ হয়েছে। মানে আমাদের যে একটা ঐক্যের মধ্যে একটা ফাটল ধরার যে একটা মানে একটা শঙ্কা ছিল, সেই শঙ্কাটা ইমিডিয়েটলি দূর হয়েছে। এবং আমার জানা মতে প্রবাবলি প্রফেসর ইউনূস সাহেব নিজেই বোধহয় একটা কমিশনকে হেড করেন, বোধহয় ন্যাশনাল কমিশন ফর ইউনিটি প্রবাবলি, নাকি
একটা জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কমিটি। ন্যাশনাল কনসেনসাস কমিশন। রাইট, এক্স্যাক্টলি এরকম একটা আছে। সুতরাং সরকার প্রধানের যেহেতু একটা দৃষ্টিভঙ্গি আছে যে যাবতীয় বিষয় একমাত্র ঐক্যমতের মধ্য দিয়ে তিনি এগুতে চান, সুতরাং জুলাই তো নিঃসন্দেহে এটা তো একটা মাইল ফলকের বিষয়। আমি তো কথাটাই ভাবি, আমি শুরুতে বলেছিলাম যে শেখ হাসিনার পতনই একমাত্র স্বস্তির কোনো বিষয় না। ইন্ডিভিজুয়ালি শেখ হাসিনা গিয়েছে, তার ডাইনেস্টি গিয়েছে, তার লোকজন গেছে, সব পালিয়েছে, দ্যাট ইজ নট দ্য অনলি রিলিফের ব্যাপার না এটা। সুতরাং এটার বিপরীতে আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার দরকার, সরকার ব্যবস্থার মধ্যে সংস্কার দরকার। জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমাদের নেতা তারেক রহমান একটা কথা বারবার তার কর্মীদের মধ্যে বলে দেন তিনি, যে 5ই আগস্টের রাজনীতি, 5ই আগস্টের পূর্বের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়। এই যে বিষয়টা, এটা আমরা মাথায় রেখেছি। সুতরাং সার্টেনলি আমাদের নিজস্ব ন্যারেটিভ না, আমাদের একটা অবস্থান, আমাদের একটা পর্যবেক্ষণ তো গোটা আন্দোলন নিয়ে, মানে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে তো আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। এই ধরনের মিটিংগুলোতে, সভাগুলোতে আমরা নিশ্চয়ই সেটা উপস্থাপন করব। ধন্যবাদ শফিকুল আলম এবং আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। আপনাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।